আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, হিজবুল্লাহর ভয়াবহ হামলা পড়ছে ইসরায়েলের 10 বর্গ কিলোমিটার এলাকা। এরপর জানিয়ে দেব আল আকসা তুফান ইসরায়েলকে ধ্বংসের পথে বসিয়েছে বলেছেন সর্বোচ্চ নেতা। এদিকে বিশ্ব পরিস্থিতি, ন্যাটোর এশীয় সংস্করণ খুঁজছে আমেরিকা, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের নাম ফিলিস্তিন। এরপর জানিয়ে দিব আমি আশা করি নেতানিয়াহু এবং তার ফেরাউন সরকার জাহান্নামে জ্বলবে। আরও জানিয়ে দিব খেলা ঘুরে গেল কাশ্মীরেও, হেরে গেলেন সাবেক 2 মুখ্যমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব চীনের বিরুদ্ধে রাশিয়াকে মদদ দেওয়ার অভিযোগ জেলেনস্কির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হিজবুল্লাহর ভয়াবহ হামলা পড়ছে ইসরায়েলের 10 বর্গ কিলোমিটার এলাকা। ইসরায়েলের উত্তর সীমান্ত জুড়ে ব্যাপক রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় 10,000 ডুনাম বা বর্গ কিলোমিটার এলাকা। সোমবার রাত থেকে ইসরায়েলের উত্তর সীমান্তে রকেট ও ড্রোনের সাহায্যে হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ। তবে ঠিক কতটি রকেট বা কতগুলো ড্রোনের সাহায্যে এই হামলা চালানো হয়েছে খবর টাইমস অব ইসরায়েলের। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসেস জানিয়েছে তাদের 30টির বেশি অগ্নি নির্বাপক ইউনিট আগুন নেভানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যার ফলে গ্যালিলি এলাকার বেশ কয়েকটি বড় রাস্তায় চলাচল বন্ধ হয়ে গেছে। ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহর এসব হামলায় কোনো প্রাণহানি বা বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি। এর আগে গত রোববার ইসরায়েলের উত্তরে হিজবুল্লাহর জোড়া রকেটের কারণে বুশফায়ারের ফলে প্রাকৃতিক সংরক্ষণাগার সহ খোলা জায়গা 10,000 ডুনাম বা 10 বর্গ কিলোমিটার এলাকার গাছপালা পুড়ে গেছে বলে জানিয়েছে ইসরায়েল প্রকৃতি ও পার্ক কর্তৃপক্ষ। আল আকসা তুফান ইসরায়েলকে ধ্বংসের পথে বসিয়েছে বলেছেন সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ফিলিস্তিনকে মুসলিম বিশ্বের প্রথম ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেছেন। তিনি আজ ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনির 35তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইমামের মাজারে লাখো জনতার উদ্দেশ্যে দেয়া ভাষণে এ মন্তব্য করেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সঠিক সময়ে আল আকসা তুফান অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানের ফলে ইহুদিবাদী সরকার এমন একটি পথ বেছে নিয়েছে যা তাকে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে যাওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইমাম খোমেনি সোভিয়েত ইউনিয়নের পতনের আগে প্রেসিডেন্ট গর্বাচেভকে চিঠি লিখে বলেছিলেন যে তিনি কমিউনিস্ট শাসনের মেরুদণ্ড ভাঙার শব্দ শুনতে পাচ্ছেন। ইমাম ফিলিস্তিন সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছিলেন তার বাস্তবায়নও এখন পরিলক্ষিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। বিশ্ব পরিস্থিতি, ন্যাটোর এশিয়া সংস্কর খুঁজছে আমেরিকা, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের নাম ফিলিস্তিন। ইসরায়েলি বর্বরতায় গাজায় শহীদের সংখ্যা বাড়ছে। নানা ইস্যুতে এশিয়ার অন্যান্য অঞ্চলেও উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইউক্রেন ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার উত্তেজনাও থামছে না। আর গোটা বিশ্বে অশান্তি ও উত্তেজনার পেছনে আমেরিকার সাম্রাজ্যবাদী নীতিকেই দায়ী করছে বিশেষজ্ঞরা। গত কয়েকদিনের খবর বিশ্লেষণ করলেও এমন ইঙ্গিত পাওয়া যায়। তবে কিছু স্বস্তিদায়ক খবরও আছে। চলুন গত কয়েকদিনের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দিই। পূর্ব এশিয়ায় উত্তেজনা বাড়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া পরিকল্পনা। চলতি গ্রীষ্মে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া ফ্রিডম এজ নামক যৌথ মহড়া আয়োজনের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে এই মহড়ার আয়োজন করা হচ্ছে। উত্তর কোরিয়া এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করে থাকে। আমি আশা করি নেতানিয়াহু এবং তার ফেরাউন সরকার জাহান্নামে যাবে। আয়ারল্যান্ডের পার্লামেন্টের সদস্য থামস গোল্ড গাজায় ইসরায়েলি নৃশংসতা ও অপরাধযজ্ঞের ছবি এবং ভিডিও দেখে অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ হয়ে বলেছেন, আমি আশা করি নেতানিয়াহু, তার ফেরাউন সরকার এবং তার জেনারেলরা জাহান্নামে চলবে। আইরিশ পার্লামেন্টের এই প্রতিনিধি টমাস গোল্ড পার্লামেন্টে দেয়া সাম্প্রতিক বক্তৃতায় উচ্চস্বরে এবং প্রচণ্ড ক্ষোভ ও আবেগে কাঁপতে কাঁপতে বলেন যে গাজায় 15,000 শিশুকে হত্যা করা হয়েছে, অথচ গোটা বিশ্ব চেয়ে চেয়ে দেখছে। তার জ্বালাময়ী বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি নেতানিয়াহু সহ ইসরায়েলের অন্য রাজনৈতিক নেতা ও সামরিক কর্মকর্তাদের অভিশাপ দিচ্ছেন, ঘৃণা প্রকাশ করছেন। খেলা ঘুরে গেল কাশ্মীরেও, হেরে গেলেন সাবেক 2 মুখ্যমন্ত্রী। ভারতের লোকসভা নির্বাচনে এবার চমক দেখা যাচ্ছে। এই চমক থেকে বাদ যায়নি ভারতের নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরও। জম্মু কাশ্মীর ভিত্তিক ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট ওমর আবদুল্লাহ লোকসভা নির্বাচনে নিজের আসনে পরাজয় মেনে নিয়েছেন। মঙ্গলবার ভোট গণনা অব্যাহত থাকলেও তিনি এই ঘোষণা দিয়েছেন। এছাড়া কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও এবারের নির্বাচনে হেরে গেছেন। বারামুল্লা লোকসভা আসনে ওমর আবদুল্লাহ প্রার্থী হয়েছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনায় তিনি 1,25,000 ভোটে পিছিয়ে ছিলেন। এই আসনে এগিয়ে রয়েছেন কারাবন্দী MLA শেখ আব্দুল রশিদ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ওমর আবদুল্লাহ লিখেছেন, আমি মনে করি এখন অনিবার্যতা মেনে নেওয়ার সময় হয়েছে। উত্তর কাশ্মীরের জয়ের জন্য প্রকৌশলী রশিদকে অভিনন্দন। অপরদিকে সাবেক মুখ্যমন্ত্রী ও পিপল ডেমোক্রেটিক পার্টির মেহবুবা মুফতিও অনন্তনাগ রাজৌরি আসনে মিয়া আলতাফের কাছে পরাজয় মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মেহবুবা মুফতি লিখেছেন, জনগণের রায়কে সম্মান জানিয়ে আমি আমার পিডিপি কর্মী ও নেতাদের প্রতিকূলতা সত্ত্বেও কঠোর পরিশ্রম এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। যারা আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। জয় পরাজয় খেলারই অংশ এবং তা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে না। জয়ের জন্য মিয়া সাহেবকে অভিনন্দন। চীনের বিরুদ্ধে রাশিয়াকে মদদ দেওয়ার অভিযোগ জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবার পরোক্ষভাবে চীনের বিরুদ্ধে রাশিয়াকে প্রত্যক্ষ মদদ দেওয়ার অভিযোগ আনলেন। তিনি মনে করেন চীনের মদতের কারণেও ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। এদিকে শান্তি সম্মেলন নিয়ে জেলেনস্কির মন্তব্যের জবাব দিয়েছে চীন। সুইজারল্যান্ডের আসন্ন শান্তি সম্মেলন বানচাল করার ক্ষেত্রে চীনের ভূমিকার সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সিঙ্গাপুরে আরও বেশি দেশের উদ্দেশ্যে ইউক্রেনকে সহায়তার আহ্বান জানান তিনি। 2022 সালে ইউক্রেনে হামলার আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরে 2 দেশ সীমাহীন মৈত্রীর অঙ্গীকার করেছিল। ইউক্রেন যুদ্ধের বিষয়ে চীন নিরপেক্ষ অবস্থানের দাবি করে আসছে। যুদ্ধের শুরু থেকে পশ্চিমাদের নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্য মাত্রায় বাড়ানো সত্ত্বেও চীন সে দেশকে কোনো সামরিক সহায়তা দেয়নি বলে দাবি করে আসছে। তবে মার্কিন প্রশাসন চীনের বিরুদ্ধে রাশিয়াকে ডুয়াল ইউজ অর্থাৎ সামরিক বেসামরিক উভয় কাজে ব্যবহার করা যায় এমন সামগ্রী রপ্তানির অভিযোগ এনেছে।